দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন। ভোটের রব উঠলে পালানোর পথ খুঁজবে ষড়যন্ত্রকারীরা, বলছে বিএনপি। সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি। তখন ষড়যন্ত্রকারীরা হয়তো বিতর্ক করবে। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিন আগেও ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা। সাইবার বুলিং নিয়ে উদ্বেগ, ব্যবস্থা নেয়ার দাবি। জড়িতদের প্রার্থীরা বাতিল ও মামলার হুমকি কমিশনের। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল। সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। তারেক রহমান চাইলে দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই। দোষ স্বীকার এই অপরাধ থেকে রেহাই নয়, রাজসাক্ষীকে জেরা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের। এবং দুর্নীতি নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি বন্ধ হয়নি, বলছে টিআইবি। পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের পরামর্শ। নির্বাচনের এক দফা এক দাবি রব উঠলেও ষড়যন্ত্রকারীরা পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। কোনো চক্রান্তেই ভোট বানচাল করা যাবে না উল্লেখ করে বিএনপি ও তারেক রহমানকে ঠেকাতে নির্বাচনী ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এ সময় সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর যারা নির্বাচন বর্জনের কথা বলে তারা শেখ হাসিনার সুরে কথা বলছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি নেতারা। চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে। নির্বাচনের স্লোগানের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আজকে যদি নির্বাচনের জোয়ার তুলতে পারেন, তাহলে সেই জোয়ারে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তাই এখন তো একটি দাবি, নির্বাচন যথাসময়ে চাই। এদিকে সকালে প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান। এদিন জন অধিকার পার্টির আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা ভোট বর্জনের কথা বলে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। এদিন প্রেস ক্লাবের সামনের প্রতিবাদ সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অভ্যুত্থানের কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা উচিত। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিকেলে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত রায়। ভয়াবহ এই হামলার তদন্তে নামেন বিএনপি জামায়াত জোট সরকার। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন 28 জন। 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে তদন্ত শুরু করে। টানা 410 দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও 19 জনের। কিন্তু 2024 সালের 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে চূড়ান্ত পরিসমাপ্তি হলো। মুক্তি মিলেছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে। 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। তবে রায়ের ব্যাখ্যা, যুক্তি আর রাজনৈতিক অভিঘাত নিয়ে বিতর্ক চলবে বহুকাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে সহযোগিতার প্রয়োজন হলে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে এ সময় তিনি কথা বলেন। কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন যে অর্ধেক কিন্তু প্রায় বাংলাদেশে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত বিব্রতকর জিনিস এবং তাদের কেউই কিন্তু কোনো সমস্যা নেই ধরা পড়েছে এরকম নয়, কিছু না কিছু তাদের সমস্যা আছে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবেন না এবং অংশ নিতে পারবেন না নির্বাচনে, এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারাও। এ সময় দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বরাবরের মতোই পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবে না, অংশ নিতে পারবেন না নির্বাচনে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এদিন টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, নতুন নীতিমালায় নিশ্চিত হবে উন্নত সেবা। এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। এই নীতিমালার কারণে টেলিকমিউনিকেশনস খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। প্রতিযোগিতামূলক। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা।
বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ। এজন্য খোলা মাঠে ভোট করার পরামর্শ দিয়েছেন তিনি। গণমাধ্যম নীতিমালা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেছেন ইসি তাহমিদা। কমিশন সহ সবাই আস্থার সংকটে রয়েছে উল্লেখ করে আস্থা পুনরুদ্ধারে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। ভোটের দিন সাংবাদিকরা কি করতে পারবেন আর কি করতে পারবেন না এমন বেশ কিছু বিধান রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। তবে এই নীতিমালা গণমাধ্যম কর্মীদের অবাধ বিচরণে কোথাও কোথাও বাধা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা থেকে গত মাসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি সহ সংশোধনীর প্রস্তাব দেয় ইসিবিটের সংগঠন আরএফইডি। বৃহস্পতিবার গণমাধ্যম নীতিমালা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। অনুষ্ঠানে যোগ দেন 4 কমিশনার সহ ইসি সচিব। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহের বিধান রাখছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। প্রিজাইডিং কর্মকর্তা নিজেরাই নির্বাচনী অপরাধে যুক্ত থাকেন। পরে কমিশনাররা সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বচ্ছ ভোটের জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি বলে মত দেন। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ ভুল হতে পারে, অন্যায় কোনো প্রশ্রয় হবে না। কাজে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি, আমি দাবি করি না। বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। ভোট স্বচ্ছ করতে হলে খোলা মাঠে ভোট করতে হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না। সুষ্ঠু নির্বাচন করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে বলেও জানান নাসিরউদ্দিন কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। চার দিন আগেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় প্রার্থীরা। একই সঙ্গে সাইবার বুলিং নিয়েও উদ্বিগ্ন তারা। অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভোট বানচালের শঙ্কা তাদের। এদিকে সাইবার বুলিং নিয়ে বিপাকে নির্বাচন কমিশনও। অপপ্রচারে জড়িত শিক্ষার্থী ও প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র 3 দিন বাকি। আর তাই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মাঠের পরিবেশ ঠিক থাকলেও সাইবার জগতে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট ঘিরে মব তৈরিরও শঙ্কা তার। এদিকে একই প্যানেলের জিএস প্রার্থী হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হতে পারে। অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়, এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। পরে মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আবারও তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। সাইবার জগতে অপপ্রচারের অভিযোগ করেন তিনিও। যার যে যা ইচ্ছে সেটা পড়বে, কিন্তু এখানে কোনো হস্তক্ষেপ চলবে না এবং এই সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। একই জায়গায় প্রচারণায় আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। অভিযোগ তার প্যানেলের সাথে সাইবার মাধ্যমে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন। হ্যাঁ, তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন। এদিন বিকেলে সিনেট ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে সাইবার বুলিং বন্ধে তারাও নিরুপায়। তবে জড়িতদের এবার প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে। এদিকে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল ভিশনকে সামনে রেখে 14 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। অন ক্যাম্পাস পার্ট টাইম জব ও মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দোষ স্বীকার করলেই রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করে দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী।
আইনি পথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খালাস করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রসিকিউশন বলছে মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। এ মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে শেষ হবে মামলার সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখে চৌধুরী আব্দুল্লাল মামুন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জেরা শুরু হয়। এক পর্যায়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, দোষ স্বীকার করলেই অপরাধ থেকে রেহাই পাওয়া যায় না। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন, বলেন মামুন ক্ষমা পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার কথা হলো উনি দোষ স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত এটি স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামি দ্বয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না, তারা কোনো নির্দেশও দেয়নি। উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার। তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্তর। কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। প্রসিকিউশন বলছে এ মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে শেষ হবে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলার সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী 81 জন। সাবেক আইজিপি সহ এখন পর্যন্ত 36 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। মোদির চীন সফরের পর ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। ব্যক্তিগত স্বার্থে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ট্রাম্প, অভিযোগ সুলিভানের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। সকালে টিআইবির ব্রিফিং এই পরামর্শ দিয়েছেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেছেন, গত 1 বছরে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসে শেখ হাসিনা, তার পরিবার ও দলীয় মন্ত্রী এমপিদের অর্থ পাচারের তথ্য। দুর্নীতি দমন কমিশন বলছে, শুধু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান একারই বিশ্বের 17টি দেশে 581টি ফ্ল্যাট বা বাড়ি রয়েছে। আমার 60 বিঘা আছে। দায়িত্ব নেওয়ার পর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করছে টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসনের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া, এখন উচিত পাচার প্রতিরোধে বেশি গুরুত্ব দেয়া। আমদানি এবং রপ্তানি বাণিজ্যে চালান জালিয়াতির মাধ্যমে যে অর্থ পাচার হয় সেটা কিন্তু সিংহভাগ আমাদের অর্থ পাচারে, সেটা ফুললি নিয়ন্ত্রিত হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। যেটা একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন, প্রায় অসম্ভবের মতো কাছাকাছি। প্রতিরোধ করা যেন অর্থ পাচার না হয় সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। অর্থ ফিরিয়ে আনতে দেশগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। We need to know where the money is, where the assets are. We can have cooperation, international cooperation. International cooperation is of the utmost importance. জুলাই অভ্যুত্থানের পর দেশে দুর্নীতি একেবারে বন্ধ না হলেও পরিমাণ কমেছে বলেও মনে করেন টিআই চেয়ারপারসন। Even better than confrontational. ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পান্নার জামিন শুনানির সময় এজলাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধরের শিকার হয়েছেন সময় সংবাদের রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকালে হট্টগোলের এক পর্যায়ে কয়েকজন আইনজীবী গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন। এ সময় সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধর করেন মহিউদ্দিন মাহি নামের এক আইনজীবী। হট্টগোলের মাঝে আদালত ছাড়েন ম্যাজিস্ট্রেট।
এদিকে বহিরাগতদের হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আজকের সিন্ডিকেট সভা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত 31 আগস্ট বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাণিজ্যকে কেন্দ্র করে দিন দিন জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। ভারতের উপর দ্বিতীয় তৃতীয় পর্যায়ে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শুল্ক কাটছাঁট ও বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে মোদী সরকার। স্থানীয় পণ্যের চাহিদা বাড়াতে এবং শুল্কের ধাক্কা সামলাতে দেশটি ছোট গাড়ি থেকে এয়ার কন্ডিশনার পর্যন্ত শত শত ভোক্তা পণ্যে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন। ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা, বলছে বিএনপি। সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃতদন্তের আদেশ বাতিল, সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।